ফোনে কথা বলতে বলতে আকাশ খেয়াল করলো তার সামনে একজন মধ্যবয়সী মহিলা দাঁড়িয়ে আছে। মুখে হাসি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি কিছু বলতে চাচ্ছেন। আকাশ ফোনটা রেখে বলল, আন্টি কিছু বলবেন? মহিলাটা একটু অবাক হয়ে যায় আকাশের কথায়। তিনি হেসে বললেন, তুমি কিভাবে বুঝলে যে আমি কিছু বলতে চাইছি? আকাশ মুচকি হেসে ফোনটা পকেটে রেখে বলল, ওই একভাবে বুঝেছি, তো বলুন কি বলবেন। মহিলাটা এবার মুখে একটা কষ্টের ছাপ এনে বলল, জানো বাবা, আমি কয়েকটা মাস ধরে আমার মেয়ের জন্য ছেলে খুঁজছি, কিন্তু আফসোস পাচ্ছি না মন মতো কাউকে। আমার মেয়ে কিন্তু দেখতে অনেক সুন্দরী, বিয়েতে এসেছে, দাঁড়া ওকে ডাকছে। বলেই মহিলাটা নীলা নামের একটা মেয়েকে ডাক দেয়। আকাশ মহিলার কথাবার্তা শুনে বুঝে গিয়েছে যে তার সাথে এখন কি হতে চলেছে। এই বিষয় নিয়ে আকাশ সবসময় ভয় থাকে, সাথে বিরক্ত তো আছেই। তার এই বিষয়টা খুব বিরক্তি লাগে যে একজনের বিয়েতে এসে অন্যজনের বিয়ে ঠিক হয়ে যায়। আকাশের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। এই ব্যাপারটা যেন মহিলাটা খেয়াল করেও করছেন না। ভদ্রতার খাতিরে আকাশ সামনাসামনি কিছু বলতেও পারছে না। সে এখন উপায় খুঁজছে মনে মনে যে কিভাবে এসব থেকে বাঁচবে। আকাশের ভাবনার মাঝে ছেদ করল সেই মহিলার কথায়। উনি নীলাকে আকাশের সামনে দাঁড় করিয়ে বললেন, এটা হচ্ছে আমার মেয়ে নীরা, দেখতে অনেক সুন্দর না? আকাশ মুখে জোরপূর্বক একটা হাসি ফুটিয়ে বলল, জি সুন্দর। আকাশের কথায় নীলা তো লজ্জায় লাল হয়ে গেল। মহিলাটা আবারও বলল, নীলার জন্য না মন মতো কোনো ছেলে পাচ্ছে না। আকাশ ব্যাপারটা ঠিকই বুঝেছে, সে বলল, ও তাই নাকি আন্টি, তো আমি একটা ছেলে খুঁজে দেব। এ কথা শুনে নীলার মুখ গোমরা হয়ে গেল। মহিলাটার সাথে সাথে বলল, আরে না না, সেটা না। আমি তো ভাবছি আমার মেয়ের জন্য তুমি অনেক ভালো হবে, একদম সোনায় সোহাগা। তোমার ব্যবহার আমি প্রথম থেকে লক্ষ্য করছি, একদম মন ছুঁয়ে যাওয়ার মতন। তো আমার মেয়েকে বিয়ে করবে তুমি? তোমার মা বাবার সাথে কথা বলি এ বিষয়ে। এইসব শুনে আকাশের গলা শুকিয়ে আসছে। সে আশেপাশে কাউকে খুঁজছে যে তাকে এই মুহূর্তে সাহায্য করবে। চারদিকে চোখ বুলাতে বুলাতে আকাশের চোখ পড়ল সুমনার দিকে। সুমনাকে দেখে যেন জান ফিরে পেল আকাশ। সে মহিলাটাকে বলল, আন্টি এক্সকিউজ মি, আপনাকে একজনের সাথে দেখা করাতে চাচ্ছি। মহিলাটা তো ভাবলো যে হয়তো আকাশের মা বাবাকে আনতে যাচ্ছে সে, তাই তিনি বললেন, ঠিক আছে ঠিক আছে, যাও। আকাশ সুমনার কাছে গিয়ে সুমনার হাত ধরে একটা টান দিল। এদিকে সুমনা ফোনে কি একটা যেন দেখছিল। হঠাৎ এভাবে হাতে টান পড়ায় ফোনটা পড়তে পড়তে বেঁচে গেল। শখের ফোনটা এভাবে ফেলে দিচ্ছিল কে সেটা দেখার জন্য সুমনা চোখ তুলে তাকিয়ে আকাশকে দেখতে পেল। আকাশ এভাবে হাত কেন ধরলো আর কোথায় বা তাকে নিয়ে যাচ্ছে তাই ভাবছে সে। সামনের দিকে তাকিয়ে আকাশ হাঁটতে হাঁটতে বলল, সুমনা, তুমি ওইখানে গিয়ে আমার সব কথায় সাথে হ্যাঁ হ্যাঁ মেলাবে, ওকে? সুমনা অবুঝ বালিকার মতো বলল, ওকে। আকাশ সেই মহিলাটির সামনে গিয়ে সুমনাকে নিয়ে দাঁড় করালো আর বলল, আন্টি এই সেইজন যাকে আমি আপনার সাথে দেখা করতে চাচ্ছি। আমার লাইফের একজন স্পেশাল পারসন, যাকে ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব। সুমনাকে দেখে সেই মহিলা আর ওনার মেয়ে যেন বড় রকমের শক খেয়েছে। নীলা করুণ ছুঁড়ে বলল, এই মেয়েটা কে? আকাশ মুখ প্রসারিত করে হেসে বলল, মাই জিএফ, মাই লাইফ লাইন অ্যান্ড মাই উড বি ওয়াইফ। আকাশের মুখে এসব কথা শুনে সুমনার কাশি উঠে গেল। সে আস্তে আস্তে কাশি দিয়ে যাচ্ছে। আর নীলা এবং তার মায়ের অবস্থাও করুন। মনে হচ্ছে আরেকটু হলেই হয়তো নীলা কেঁদে দিবে। সুমনার কাশি শুনে আকাশ চিন্তিত হওয়ার নাটক করে বলল, আরে জানো কি হলো তোমার, পানি আনবো? জানু শব্দটা শুনে সুমনা এবার রীতিমতো অবাক। একটু হালকা কাশি দিয়ে বলল, আরে না না, থাক, তেমন কিছু না। আকাশ সুমনার হাতে হাত বুলাতে বুলাতে বলল, ও আমি ভেবেছিলাম কি না কি হয়ে গেছে তোমার। তোমার কিছু হলে আমি কি করতাম সেটা ভেবেই গা শিউরে উঠছে আমার। নীলা ধীর গলায় বলল, আপনার পরিবার এসব বিষয় জানে? জানে না মানে? আর আমাদের বিয়ে ঠিক হয়ে আছে তো, বললাম না আমার উড বি ওয়াইফও, তাই না সুমনা? সুমনা মুখে একটু হাসি এনে বলল, হুম, সবাই জানে। আকাশ সুমনার কোমর ধরে নিজের একটু কাছে এনে বলল, আর কয়েক সপ্তাহের মাঝে আমাদের বিয়ে, কয়েক সপ্তাহ পরে আমাদের জীবনের নতুন এক অধ্যায় শুরু হবে। আপনারা আসবেন আমাদের বিয়েতে, নাম্বারটা দিন, আপনাদের ইনভাইট করব পরে। আকাশের এসব কথা শুনে নীলার মা নীলাকে ধরে নিয়ে যেতে যেতে বলল, না বাবা, থাক, তোমরা সুখী হও, এটাই চাওয়া, আমাদের বিয়েতে আসতে হবে না। আকাশ দাঁত কেলিয়ে জোরে বলল, আরে আন্টি, নীলার জন্য কোনো ছেলে ঠিক করবে নাকি বলবেন? নীলার মা হাঁটতে হাঁটতে সামনে এগুতে বলল, থাক বাবা, লাগবে না, বিয়ে ভাগ্য থাকলে এমনি হয়ে যাবে। নীলা আর তার মা যাওয়ার পর আকাশ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সুমনা তো আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।
এই মুহূর্তে কী হলো সবই তার মাথার উপর দিয়ে গিয়েছে। আকাশ তাকে নিয়ে যা বলল তা কি ছিল? সুমনার এভাবে তাকানো দেখে আকাশ সুমনার কোমর ছেড়ে দিয়ে বলে, সরি তোমাকে এভাবে টাচ করার জন্য। সুমনা মাথা নিচু করে বলল। ইটস ওকে। সুমনা তো প্রচুর লজ্জা পেয়েছে আকাশের এভাবে টাচ করার জন্য। কিছুক্ষণ পর সুমনা জিজ্ঞাসা করলো, এরা কারা ছিল? আর আপনি আমাকে এদের সামনে এসব কেন বললেন? আকাশ পাশে থাকা চেয়ারে বসতে বসতে বলল, আমি সব কিছুর জন্য সরি বলছি। এমন বিপদ থেকে বাঁচার জন্য এছাড়া কোনো উপায় ছিল না আমার কাছে। সুমনা আকাশের সামনে থাকা চেয়ারে বসলো। বিপদ শব্দটা শুনে সে অবাক হয়ে বলল, মানে? আর বলো না, ওই আন্টিটা আমার কাছে এসেছিল ওনার মেয়ের বিয়ে নিয়ে। মানে ওনার মেয়েকে আমার হাতে তুলে দেবেন উনি। আমার আবার এসব বিষয়ে চরম বিরক্ত লাগে। এভাবে বিয়েতে এসে নিজের বিয়ে ঠিক হয়ে যাওয়া বিরক্তিকর একটা ব্যাপার। তো আমি এর থেকে বাঁচার উপায় খুঁজছিলাম, আর সৌভাগ্যবশত তোমাকে পেয়ে গেলাম তখন। তাই তোমাকে ওনার সামনে নিজের উডবি ওয়াইফ বানিয়ে নিলাম। সব শুনে সুমনা শুধু একটা হাসি দিয়ে বলল, ওহ, এইসব কিছুতে আকাশের মনে কিছু না চললেও সুমনার মনে সুপ্ত ইচ্ছাটা প্রকাশ পেয়েছে। সে মনে মনে ভাবল, আকাশের বলা প্রতিটা কথা যদি সত্য হতো তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। সুমনা তো দোয়া করছে যে আকাশের বলা প্রতিটা কথা যেন সত্যতে পরিণত হয়। মাগরিবের নামাজ পড়ে ছাদে এসে নীরবে কান্না করেই যাচ্ছে মুস্কান। সুমনা হাজার বলেও তার কান্না থামাতে পারেনি। মাহিরা চলে যাওয়ার সময়ও দুবোন একসাথে সেই কান্না করেছে। সবাই বলল যে কালকেই তো আবার দেখা হবে। তারপরও কি শুনে কার কথা, মাহিরা আর মুস্কান কান্না করেই যাচ্ছিল। পরে কান্না থামলেও সন্ধ্যা থেকে আবারও কান্না করছে সে। ছাদে এসে আকাশ আর আফনান দেখলো মুস্কান কান্না করছে। তাদের বুঝতে বাকি নেই যে এই কান্না কিসের কান্না। আকাশ আফনানকে মুস্কানের কাছে যেতে বলল। আফনান গিয়ে মুস্কানের সামনে দাঁড়ালো। মুস্কান মাথা নিচু করে কান্না করছিল। সে চোখ তুলে তাকিয়ে দেখলো আফনান দাঁড়িয়ে আছে। আফনানকে দেখে যেন তার কান্নার বেগ আরও বেড়ে গেল। আফনান মুস্কানের গালে এক হাত দিয়ে ধরে আরেক হাত দিয়ে চোখের পানি মুছে দিল। মেয়েটার চোখ দুটো একদম রক্ত লাল হয়ে গিয়েছে, যা দেখে আফনানের খুব মায়া হলো। সে মুস্কানকে বলল, আরে মাহিরা তো কালকে চলে আসবে আবার, তো এত কান্নার কি আছে? মুস্কান কান্না করতে করতে বলল, কালকে আসবে শুধু একদিনের জন্য, বউ ভাত বলে। পরের দিন তো ঠিকই চলে যাবে আবার শ্বশুরবাড়ি। বোনের বিয়েতে যদি এত কান্না করো তাহলে নিজের বিয়েতে তো সমুদ্র বানিয়ে ফেলবে কান্না করে, তখন আবার আমাকে নৌকা নিয়ে চলতে হবে। এই কথা শুনে আকাশ আর সুমনা হেসে দেয়, কিন্তু মুস্কানের কানে হয়তো কথাটা যায়নি। সে আগের মতোই নিশ্চুপে কান্না করে যাচ্ছে। আফনান মুস্কানের কোনো রিয়েকশন না দেখে মুস্কানকে টেনে নিয়ে ছাদের মাঝ বরাবর বসালো। আকাশ আর সুমনাও পাশাপাশি বসলো। চাঁদটা বেশ আলো দিচ্ছে আজকে। পুরো ছাদ চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে, আর চাঁদের এই হালকা আলোয় মুস্কানকে দেখতে অপরূপ সুন্দর লাগছে। আফনানের চোখ বারবার মুস্কানের দিকে চলে যাচ্ছে। আফনান মুস্কানকে বলল, কান্নাটা একটু কি থামানো যাবে? এত কান্না করে লাভটা কি হচ্ছে? শুধু শুধু মাথা ব্যথা বাড়ানোর কি দরকার? প্রতিটা মেয়েকে তো একসময় না একসময় নিজের বাড়ি ছেড়ে পরের বাড়িতে যেতেই হবে, তাই এটাকে যত তাড়াতাড়ি মেনে নেওয়া যায় ততটাই বেটার। আফনানের কথা শুনে মুস্কান একটু একটু করে কান্না থামানোর চেষ্টা করছে। মুস্কান, 4টার দিকে একবার তাকাও। আফনানের কথা শুনে মুস্কান চোখ মুছে চাঁদের দিকে তাকালো। চাঁদের সৌন্দর্যটা দেখো, কত সুন্দর লাগছে। আর পাশের সন্ধ্যা তারাটা দেখো কিভাবে আলোকিত হয়ে আছে। যদিও ওর আলোটা পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে না। একটা বিষয় লক্ষ্য করেছো, চাঁদটা কিন্তু বেশিরভাগ সময় একা একাই থাকে। শুধু সন্ধ্যার সময় আর ভোরের সময় এই তারাটা চাঁদের পাশে থাকে। মানুষও কিন্তু চাঁদের মতো একা একাই থাকে বেশিরভাগ সময়। কখনো সন্ধ্যা তারার রূপে কিছু মানুষ আসে তার জীবনে, আবার কখনো ভোরের সেই শুকতারা রূপে। তোমার আপুও তোমার জীবনে সেই সন্ধ্যাতারা অথবা শুকতারা রূপে এসেছিল। এখন সে চলে গিয়েছে নিজের জীবনযাপন করতে। এসব কথা বলতে বলতে আফনান খেয়াল করলো মুস্কান তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। মুস্কানের এই কাজ থেকে আফনানের ঠোঁটে একটা মিষ্টি হাসি উদয় হলো। আকাশ আর সুমনা পাশেই বসা, তারা নিজেদের মতো গল্পে ব্যস্ত। আর আফনান একবার নিজের পাশে থাকা চাঁদটাকে দেখছে, তো একবার আকাশে থাকা সন্ধ্যা তারার সাথে সেই চাঁদটাকে দেখছে। প্রায় 15-20 মিনিট পর মুস্কান চোখ খুলে সে দেখলো আফনানের কাঁধে মাথা রেখে সে ঘুমিয়েছিল এতক্ষণ। প্রচুর লজ্জাজনক একটা কাজ সে করে ফেলেছে। তড়িঘড়ি করে আফনানের কাঁধের থেকে নিজের মাথা সরিয়ে নেয় মুস্কান আর বলে, সরি, আমি বুঝতে পারিনি, কখন ঘুমে চোখ বুজে গিয়েছে আমার। সরি, আপনার কাঁধটা হয়তো ব্যথা হয়ে গিয়েছে। আফনান মুচকি হেসে বলল, আরে সমস্যা নেই, অভ্যাস করতে হবে তো। বিয়ের পর তো তুমি কতই এভাবে মাথা রেখে ঘুমাবে।
প্রথমে আফনানের এই কথা বুঝতে পারেনি মুস্কান, কিন্তু পরে ঠিকই বুঝলো যে কালকে ডেয়ারের জন্য আফনান এমন বলল। মুস্কান চিন্তা করলো এভাবে একটা মানুষকে অন্ধকারে রাখা ঠিক হবে না। আফনানের সত্যিটা জানা উচিত, না হলে যতই দিন যাবে পরিস্থিতি ততই খারাপ হবে, আর পরে সত্যিটা বলতেও কষ্ট হবে, ভুল বোঝাবুঝিও হতে পারে। তাই সে সিদ্ধান্ত নিল এখনই আফনানকে সব সত্যি বলবে। মুস্কান আফনানকে বলল, আপনার সাথে কালকের বিষয়ে কিছু কথা আছে। বলো। আসলে কালকে আর বলতে পারলো না মুস্কান। নিচ থেকে সুমনার মা সুমনা আর মুস্কানকে ডাকতে লাগলো। সুমনা তার মায়ের গলা শুনে তাড়াতাড়ি উঠে গিয়ে মুস্কানের হাত ধরে বলল, তাড়াতাড়ি চল, আম্মু যদি জানে আমরা সাদে আমাদের আর আস্ত রাখবে না। আমি আসছি, তুই যা, ওনার সাথে আমার কিছু কথা আছে। দেখ, পরেও কথা হবে, এখন চল তাড়াতাড়ি। আকাশ বলল। তোমাদের এখন যাওয়া উচিত। সুমনা আর একটুও দেরি না করে মুস্কানকে টানতে টানতে নিয়ে গেল। একটু সকাল করেই ছেলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সবাই। সবচেয়ে বেশি তারা মুস্কানের। মনে হয় তার আপুকে তাড়াতাড়ি না আনলে ফুরুত করে উড়াল দিবে। দুপুরে খাওয়া দাওয়া শেষেই সব ছেলের বাড়ি থেকে রওনা দেয়। আসতে খুব একটা সময় লাগে না। মুস্কান আর সুমনা প্ল্যান করে রেখেছে যে নতুন দুলভাইকে নিয়ে সবাই বাড়ির থেকে একটু দূরে যে নদীটা আছে সেখানে গিয়ে ঘুরবে। বাড়িতে আসার পর ভালোভাবে বিশ্রামও নিতে দেয়নি মাহিরা আর শাওনকে। হুড়োহুড়ি করে রেডি হতে বলল মুস্কান। বাড়িতে মেহমান এখন একটু কম, আজকেই অনেকে চলে গিয়েছে। না হলে বাড়ি ভর্তি মেহমান থাকলে মুস্কান হয়তো সাহস করতো না বিকালবেলা নদীর ধারে ঘুরতে যাওয়ার জন্য। বাড়ি থেকে হেঁটেই এসেছে সবাই। সবাই বলতে মুস্কান, সুমনা, মাহিরা, শাওন, আকাশ, আফনান, রুমা আর ছোট দুটা কাজিন। মাহিরা আর শাওন সবার থেকে বেশ খানিকটা পিছে পিছে হাঁটছে। শাওনের প্রথমে একটু রাগ হলেও নদীর পাড়ের ঠান্ডা হাওয়া তার রাগটা একদম কমিয়ে দিয়েছে। মাহিরা আর সে গল্প করতে করতে হাঁটছে। মাহিরা বিষয়টা বেশ এনজয় করছে। প্রিয়জনের সাথে হয়তো পাশাপাশি এভাবে হাঁটতে গেলে এমনই অনুভব হয়। সুমনা, আকাশ, মুস্কান, আফনান পাশাপাশি হাঁটছে। নদীর পাড়ের এই জায়গাটা বেশ চওড়া বলে পাশাপাশি চারজন হাঁটতে পারছে। আজকে হালকা একটু গরম পড়েছিল, কিন্তু নদীর পাড়ে এসে পুরো শরীরটাই ঠান্ডা হয়ে গিয়েছে সবার। মন মেজাজ বেশ ফুরফুরে সবার। আকাশ হঠাৎ মুস্কানকে বলল। সম্পর্ক সময়ের সাথে সাথে কত বদলিয়ে যায়, তাই না? মুস্কান জিজ্ঞাসু দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বলল। মানে বুঝলাম না। আকাশ সামনের দিকে তাকিয়ে বলল, আগে আমি তোমাকে তুই করে সম্বোধন করতাম, আর তুমি আমাকে তুমি বলে। অথচ 10 বছরের ব্যবধানে তুই হয়ে গিয়েছে তুমি, আর তুমি হয়ে গিয়েছে আপনি। সবার ক্ষেত্রে ঠিক এর উল্টো হয়। বলেই একটা মুচকি হাসি দিল আকাশ। হাসিটা যেন একদম হৃদয়ে গিয়ে লাগলো সুমনার। মুস্কান বলল, ঠিক বলেছেন, তবে হয়তো সময় যেতে যেতে আবারও আমাদের বন্ধুত্ব আগের মতো হয়ে যাবে, শুধু সময়টা দরকার। কিছু দূর হাঁটার পর আকাশ মুস্কানকে বলল, জানো, আমেরিকায় থাকতে আহনাফের কতটা গার্লফ্রেন্ড ছিল? গার্লফ্রেন্ড শব্দটা শুনে মুস্কানের যেমন রাগ হলো আবার তেমন খারাপও লাগলো। আফনান রেগে আকাশকে বলল, বেটা, সুন্দর একটা মুহূর্তকে কেমনে নষ্ট করতে হয় এটা ভালোই জানো দেখি তুমি। আফনানের কথা শুনে আকাশ দাঁত কেলিয়ে হেসে দিল। মুস্কান একটু রেগে বলল, বলুন দেখি কতজন? আকাশ ছোট বাচ্চাদের আঙ্গুল গুনে গুনে কিছুক্ষণ পর বলল, বেশি না, ওয়ানলি 20টা। আকাশের কথা শুনে মুস্কানের রাগ যেন এবার চরমে পৌঁছে গেল। আর আফনান তো অবাক। আকাশ যে এমন বাস দিবে সেটা ভাবেও নি সে তো ভেবেছে আকাশ সত্যটা বলবে। আফনান আকাশকে কিছু বলতে যাবে তার আগেই চলার পথে থেমে গিয়ে মুস্কান আফনানের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, ওই মিয়া, আপনি মানুষ তো খুবই খারাপ দেখছি। এতগুলো গার্লফ্রেন্ড কে রাখে? ছি, আপনাকে আমি খুব ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু আপনি তো তা নন। আপনাকে খুব হেল্পফুল আর মেয়েদের সাথে ভালো ব্যবহার করা একজন মানুষ ভেবেছিলাম, কিন্তু আপনি তো মেয়েদের মন নিয়ে খুব ভালোই খেলতে পারেন দেখি। আফনান বেচারা করুণ চেহারা নিয়ে মুস্কানকে বলল, আরে সেনোরিটা, আকাশের কথায় বিশ্বাস করো না, ও মিথ্যা বলছে। মুস্কান এবার কোমরে হাত রেখে বলে, ও তাই? আকাশ ভাইয়া মিথ্যা বলবে কেন শুনি? আপনি বলুন সত্যিটা কি? পাশে থেকে আকাশ মুখ টিপে হেসেই যাচ্ছে। আকাশের এই হাসি দেখে আফনানের মন চাচ্ছে আকাশকে এই নদীর পানিতে নাকানি চুবানি দিতে। আফনান বলতে যাবে সত্যটা, তার আগেই আকাশ মুস্কানের কাঁধে হাত রেখে বলে, আরে এত হাইপার কেন হচ্ছ ছোট ময়না? আমি জাস্ট তখন মজা করছিলাম। আসলে আহনাফের জাস্ট একটা গার্লফ্রেন্ড ছিল, তাও 1 সপ্তাহের বেশি টিকতে পারেনি। আকাশের এই কথা শুনে আফনান স্বস্তির নিঃশ্বাস ফেলল। মুস্কানের এবার রাগ হয়ে গেল আকাশের উপর। সে বলল, তাহলে আপনি এমন ফালতু মজাটা করলেন কেন? আকাশ সুমনার দিকে তাকিয়ে বলল, তোমার রাগের লেভেলটা দেখার জন্য। আমি আর সুমনা তো বিয়েটা বেশ এনজয় করেছি, তাই না সুমনা?
সুমনা একটা হাসি দিয়ে বলল। বেশ ভালো লাগলো তোর রাগ দেখে। সবার এমন কাজ দেখে মুস্কান এবার হাতে হাত গুটিয়ে মুখ ফুলিয়ে হাঁটতে লাগলো। মুস্কানের এমন চেহারা দেখে আফনানের মন যাচ্ছে এমন গোলুমলু করে রাখা গালটায় আলতো করে একটা চুমু দিতে, কিন্তু এখন তো তা সম্ভব নয়। কিছু দূর এগিয়ে মুস্কান দেখতে পেল রাস্তার অপর পাশে ফুচকা বিক্রি করছে। ফুচকা দেখে মুস্কানের মুখে হাসি ফুটে গেল। মুস্কানের মুখে হাসি দেখে সুমনা বলল। কি রে, এই মুখ গোমরা করে রাখলে আবার হুট করে হাসছিস যে? মুস্কান জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে। সুমু, সামনে দেখ ফুচকাওয়ালা। এটা শুনে সুমনার মনও নেচে উঠল। সে বুদ্ধি আটল নতুন দুলাভাই থেকে ফুচকা খাওয়ার টাকা নিবে। সে তার এই আইডিয়াটা মুস্কানকে জানালো। মুস্কানও এটা শুনে রাজি হয়ে গেল। আকাশ আর আফনান পাশে দাঁড়িয়ে গল্প করছিল। কিছু সময় পরে মাহিরা আর শাওনও এসে যোগ দিল তাদের সাথে। রুমা আর পিচ্চি দুইটা পাশেই দাঁড়িয়ে আছে। শাওনকে দেখে মুস্কান বলল। আমার ওয়ান অ্যান্ড অনলি দুলা ভাই, তোমার শালিকাগুলো ফুচকা ট্রিট দাও। শাওনও বেশ রাজি হয়ে গেল, কিন্তু আকাশ বলল। মুস্কান, নতুন দুলাভাইয়ের কাছ থেকে বড় রেস্টুরেন্টে গিয়ে ট্রিট চাইবা, এত কম টাকায় ছেড়ে দিলে হয় নাকি? আকাশের এই কথা শুনে মুস্কান, সুমনা আর রুমা একমত হলো। আসলেই তো, এত কম টাকায় ছেড়ে দেওয়া যায় না। সুমনা বলল। সেটা না হয় মানলাম, কিন্তু এখন যে ফুচকা খেতে ইচ্ছে করছে সেটা? আকাশ ভাব নিয়ে বলে। কেন, আহনাব খাওয়াবে? আকাশের কথা শুনে শুকনো একটা কাশি দিল আফনান। সে বলল। আমি কেন? সেদিন মুস্কানের মেহেদি নষ্ট করে দিলে সেটার জন্য খাওয়াতে বলেছিল না মুস্কান, মনে নেই? মনে আছে তো। তো সেটার খাওয়া দাওয়া এখন হবে? আকাশের কথার সাথে তাল মিলালো মুস্কান আর সুমনা। মুস্কান বলল। আপনাকে সেটার জন্য খাওয়াতে হবে। আফনান আর উপায় না পেয়ে বলল। ঠিক আছে চলো। আফনানের কথা শুনে সবাই বেশ খুশি হলো। সবাই সামনের দিকে হাঁটছে আর আফনান আর আকাশ একটু পিছে হাঁটছে। আফনান পকেট থেকে মানিব্যাগটা বের করে টাকা দেখে আকাশকে বলল। দোস্ত, তুই এত বাস দিস কেন? এতগুলা মানুষকে ফুচকা খাওয়ানোর টাকা নিয়ে আমার কাছে। আকাশের কথা শুনে আফনান আকাশকে জড়িয়ে ধরে বলে। দোস্ত, ইউ আর গ্রেট। এত চিন্তাও করে ফেলেছিস এইটুকু সময়ের মধ্যে। থ্যাঙ্কস এ লট, আমাকে বাঁচালি তুই। আকাশ আফনানকে তাড়াতাড়ি ছাড়িয়ে নিয়ে বলে। ওই, তুই রাস্তাঘাটে এমন কাজ করলি কেন? মানুষ কি ভাববে বলতো? আফনান হাঁটতে হাঁটতে বলে। মানুষের তো খেয়ে দেয়ে কাজ নেই, এত ভাবতে যাবে? সে যাই হোক, বেচারা শাওনের যে কত টাকা গচ্ছা যাবে ভবিষ্যতে আল্লাহ জানে। আকাশ হেসে বলে। হুম। মুস্কান আর সুমনা বেশ এনজয় করে ফুচকা খাচ্ছে। মুস্কানের খাওয়া দেখে আফনান ভাবছে, মনে হয় এই জগতে ফুচকার মতো মজাদার খাবার আর নেই। এত কি টেস্টি খাবার এটা! আমার তো দুটো খেলেই আর খেতে ইচ্ছে করে না। এরা এত খাই কীভাবে? ফুচকা খাওয়া শেষে সবাই এক এক করে রাস্তা পার হচ্ছে। আকাশ আর আফনান রাস্তা পার হওয়ার সময় আফনান দেখলো দূর থেকে একটা ট্রাক আসছে। তখন তারা রাস্তার মাঝ বরাবর, আকাশ সামনে আর আফনান পিছনে। আফনানের মনে হলো মুহূর্তের মধ্যে ট্রাক কাছে চলে আসলো। সে ধাক্কা দিয়ে আকাশকে সরিয়ে দিল, সেও সরে আসলো। তবে সরে যাওয়ার আগে ট্রাকটার সাইড দিয়ে হালকা একটু ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেল আফনান। সব কিছুই এতটা তাড়াতাড়ি হয়ে গেল যে কেউ কিছু বুঝতেই পারেনি। আকাশকে ধাক্কা দেওয়ার সাথে সাথে সে উঠে পড়ে, আর আফনানের পড়ার শব্দে সবাই পিছে ফিরে তাকিয়ে দেখলো আফনান পড়ে আছে। আফনানের হাতে, পায়ে আর পিঠে একটু ব্যথা পায়, আর রাস্তায় পড়ার জন্য হাত পা ছিলে একটু একটু করে রক্ত বের হতে লাগলো তার। ব্যথায় কুঁকড়ে উঠল সে। কাছে আকাশ থাকায় সে তাড়াতাড়ি আফনানের পাশে গেল। আফনানের এই অবস্থা দেখে মুস্কান এক ছুটে আফনানের কাছে আসলো। আফনানের এই অবস্থা দেখে বুকে ছ্যাদ করে উঠল মুস্কানের। সারা পৃথিবী যেন থমকে গিয়েছে কিছু সময়ের জন্য। সে আফনানের পাশে বসে বলল। এটা হলো কিভাবে? আপনি দেখে চলতে পারেন না? কচ্ছপের গতিতে হাঁটেন কেন? দেখুন তো কি করেছেন। নিজের প্রতি কি একটুও মায়া নেই? আপনার এই অবস্থা দেখে যে অন্যদের কি হবে তা ভেবেছেন একবারও? এত কেয়ারলেস কেন আপনি? এসব বলতে বলতে চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে থাকে মুস্কানের। মুস্কানের চোখে এই পানি দেখে আফনান একটা খুশির হাসি দেয়, তৃপ্তির হাসি দেয়। সে বুঝতে পেরেছে যে মুস্কান তাকে কতটা ভালোবাসে। এদিকে মুস্কানের কান্না দেখে মাহিরার মনে হাজারো প্রশ্ন চলতে থাকে। সে ভাবতে থাকে, তাহলে আসলেই কি মুস্কান আফনানকে ভালোবাসে? আফনান এক হাত দিয়ে নিজের ব্যথা পাওয়া জায়গাটা ধরে আছে, আর আরেক হাত দিয়ে আলতো করে মুস্কানের চোখের পানি মুছে দিয়ে বলল। এত কান্না করার কি আছে সেনরিটা? সামান্য একটু তো ব্যথা পেয়েছি। মুস্কান রেগে বলল। এটা কি সামান্য ব্যথা? আমি তো দেখছি না যে এটা সামান্য। হাত আর পা দিয়ে রক্ত বের হচ্ছে, আর আপনি বলছেন সামান্য? নিজের খেয়ালও রাখতে পারেন না। এত বড় ছেলে হয়েও যদি নিজের খেয়ালটুকু রাখতে না পারেন, তবে কে খেয়াল রাখবে শুনি?
আফনান মুচকি হাসি দিয়ে বলল। কেন তুমি? মুস্কান হয়তো কথাটা শুনেনি, সে আকাশকে লক্ষ্য করে বলল। আকাশ ভাইয়া, আপনার কিছু হয়নি? আরে না, আমার কিছু হয়নি। আহনাপ আমাকে কিছু হতে দিলে তো? আমাকেও ধাক্কাটা না দিলে কি যে হতো আজকে আল্লাহ জানে। শাওন এগিয়ে এসে বলল। আরে এভাবে রাস্তায় বসে থাকবে নাকি? আফনানকে আশেপাশের একটা হসপিটাল নিয়ে গিয়ে ব্যান্ডেজ করিয়ে আনতে হবে তো, না হলে এভাবে থাকলে ইনফেকশন হয়ে যেতে পারে। মুস্কান আকাশ আর শাওনকে বলে। আপনারা দুজন ওনাকে উঠিয়ে রিকশায় নিয়ে যান, আমি আর সুমনা আরেক রিকশায় উঠছি। আফনান বলল। না, শাওন আর মাহিরা বাচ্চাদের নিয়ে চলে যাক। নতুন জামাই মানুষ অযথা সমস্যায় জড়াবে কেন? শাওন আর আকাশ আফনানকে একসাথে উঠালো। শাওন আফনানকে উঠাতে উঠাতে বলল। আরে এটা কি কোনো সমস্যা নাকি? তুমি বিপদে পড়ছো, সো হেল্প তো করতেই হবে। সুমনা বলল। দুলা ভাই, আপনি মাহিরা আপু আর বাচ্চাদের নিয়ে বাসায় চলে যান, আমি মুস্কান আর আকাশ ভাইয়া তো আসছি। সুমনার সাথে মুস্কানও বলল। আপনি চলে যান, এমনিতেই সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়। সবাই জোড়াজুড়িতে শাওন, মাহিরা আর বাচ্চাদের নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় আসার পর আকাশ আর মুস্কানের আম্মুর সে কি হুড়োহুড়ি কাণ্ড। আফনানের কিভাবে এমন হলো, কেন হলো, বাকি সবাই কোথায় ছিল, বেশি ব্যথা আছে নাকি, এসব জিজ্ঞাসা করতে করতে সবার অবস্থার 12টা বাজিয়ে দিয়েছে এই দুজন। আফনান তার বাবা মাকে এই অ্যাক্সিডেন্টের কথা বলতে মানা করেছে, কারণ তারা অযথাই চিন্তা করবে। আকাশের আম্মু আফনানকে বলে। আফনান, তুমি এখন রেস্ট নাও, বেশ ব্যথা পেয়েছো তো, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আর পিঠে এই বামটা আকাশের লাগিয়ে দিবে। বলে উনি আকাশের হাতে বাম দিলেন। আফনান বলল। আন্টি, আমি বেশিক্ষণ রেস্ট নিব না, কারণ আমি এখন একদম সুস্থ বোধ করছি। আর যে ব্যথা আছে হাতে পায়ে, তা ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। আর পিঠের ব্যথার জন্য আকাশ বাম লাগিয়েই তো দিবে। আর আপনারা কেউ প্লিজ এত টেনশন করবেন না, প্লিজ। আমার জন্য সবাই বেশ টেনশনে ছিল, এখন তো আমি সুস্থই, তো একদম টেনশন ফ্রি হয়ে যান সবাই। মুস্কানের আম্মু বলল। সত্যিই বলছো তো? সুস্থই তো, নাকি আমাদের রুম থেকে বের করার ধান্দা আটছ? আফনান হেসে বলল। আরে না আন্টি, আমি একদম সত্যি বলছি, আমি ফিট অ্যান্ড ফাইন আছি। সবাই রুম থেকে চলে গেলেও মুস্কান থেকে যায়। সে আর চোখে আফনানকে দেখছিল। আফনান মুস্কানের দিকে তাকিয়ে বলল। এভাবে তাকিয়ে কি দেখছো? আপনার মিথ্যাটা ধরার চেষ্টা করছি। মানে আমি মিথ্যা কি বললাম? এই যে আপনি এখন সুস্থ। আফনান ভ্রু উঁচিয়ে বলল। আরে এত মিথ্যার কি হলো, আমি সত্যি সুস্থ। এখন কি আমি সিক্রেট খেলে দেখাবো নাকি? মুস্কান রুমের বাহিরে যেতে যেতে বলে। না না থাক, অত খেলাধুলা করতে হবে না, আপাতত রেস্ট নিন, আমি আসি। বলে রুমের দরজা লাগিয়ে চলে গেল মুস্কান। মুস্কান চলে যাওয়ার পর আকাশ আফনানের পিঠে বাম লাগাতে লাগাতে বলল। আমার মনে হয় মেয়েটা তোকে অনেক ভালোবাসে। এতে মনে হওয়ার কি আছে, সত্যিও আমাকে ভালোবাসে। আজকে ওর রিয়াকশন দেখলি না? চোখে পানি চলে এসেছিল ওর। আফনান কিছুক্ষণ চুপ থেকে বলল। দোস্ত, আমি একটা কথা ভাবছি। আকাশ আফনানের সামনে এসে বসতে বসতে বলল। কি কথা? ভাবছি আজকে আমি মুস্কানকে আমার মনের কথা বলবো, আর আজকে বিয়ের জন্য প্রপোজ করব ওকে। এটা শুনে আকাশ খুশি হয়ে বলল। বাহ দোস্ত, ঝাক্কাস আইডিয়া। আমার তো খুব ভালো লাগলো শুনে। মুস্কান তো শকড হয়ে যাবে। বেশ ভালো একটা সারপ্রাইজ ওয়েট করছে ওর জন্য। আমি তো শুধু মুস্কানের রিয়াকশনের কথা ভাবছি শুধু। জ্যোৎস্না রাতে ছাদে বসে আড্ডা দিচ্ছে সবাই। শাওন, মাহিরা, মুস্কান, সুমনা, আকাশ, আফনান, শিলা, মায়া আর তাদের হাজব্যান্ড। আফনানকে প্রথমে জানানো হয়নি এই কথা, কারণ আজকে অ্যাক্সিডেন্ট করলো, তাই রেস্ট নেওয়া উচিত। কিন্তু কে শুনে কার কথা। আকাশ চেষ্টা করেও পারেনি তাকে আটকাতে। আকাশ নিষেধ করলে সে বলে। আমি মুস্কানকে প্রপোজ করব, আর এর চেয়ে বেটার মোমেন্ট আমার মনে হয় না আজকে আসবে। আর আমার ব্যথাও কমে গিয়েছে একদম। আকাশ হাল ছেড়ে দিয়ে বলে। আচ্ছা চল। ছাদে বসে সব গল্পে ব্যস্ত, খাওয়া দাওয়ার চিন্তা নেই, কারণ একেবারে রাতের খাবার খেয়েই বসেছে সবাই। মুস্কান তো শাওনকে ইচ্ছামতো প্রশ্ন করছে। তার সঙ্গ দিয়েছে শিলা, মায়া আর সুমনা। শাওনের অতীত নিয়ে যত কিছু জানা দরকার, যতটুকু জানা সম্ভব সব জেনে নিচ্ছে মুস্কান। একদম খুঁচিয়ে খুঁচিয়ে বের করছে সব কথা শাওনের পেটের থেকে। আফনান এক দৃষ্টিতে মুস্কানের দিকে তাকিয়ে আছে। মুস্কানের কথা বলার ধরন, কথা বলার সময় হাত নাড়ানোর ধরন সবই যেন মোহিত করছে আফনানকে। মনে মনে সে ভাবছে কিভাবে মুস্কানকে প্রপোজ করবে সে। কিন্তু তার ভাবনার মাঝে এক বালতি জল ঢেলে দিয়ে শিলা প্রশ্ন করলো আফনানকে। কি আফরান ভাইয়া, আমার ননদকে এভাবে দেখছো কেন? শিলার এই কথায় সবাই তার দিকে ফিরে তাকায়।
আফনান বলল। আরে না, তেমন কিছু না। শিলা আত্মবিশ্বাসের সাথে বলল। মিথ্যা বলবে না, আমি কিন্তু শুরু থেকেই খেয়াল করেছি। আচ্ছা, একটা কথা জানার ছিল। জি বলেন। গত পরশু ডেয়ারটা কেমন ছিল? শিলার কথা শুনে মুস্কানের গলা শুকিয়ে এলো। সে ভাবতে লাগলো, তাহলে কি শিলা সব বলে দিবে এখন? গতকাল থেকে সে চেষ্টা করে আসছে এই বিষয়ে কথা বলার জন্য, কিন্তু হয় পরিস্থিতি তার পক্ষে থাকে না, না হয় নিজেরই এটা বলার কথা মনে থাকে না। আজকে বিকালে কিন্তু সে বলতে পারতো ডিয়ারের কথা, কিন্তু মনেই ছিল না। মনে থাকবেই বা কিভাবে? এত সুন্দর মুহূর্তে এসব উল্টাপাল্টা বিষয়ের কথা মনেই থাকে না। আচ্ছা, উনি এসব জানলে কি তাকে ভুল বুঝবে? শিলার কথায় আফনান অবাক হয়ে জিজ্ঞাসা করলো। মানে কিসের ডিয়ারের কথা বলছেন? মুস্কানের ডেয়ারের কথা বলছি। আফনান ধৈর্যহারা হয়ে বলল। আমি কিছুই বুঝছি না, একটু ভালোভাবে বলুন। শিলা অবাক হয়ে বলল। সে কি আপনি জানেন না এ বিষয়ে মুস্কান আপনাকে বলেনি? বলে শিলা মুস্কানের দিকে তাকালো। মুস্কান ভয়ে লজ্জায় মাথা নিচু করে আছে। শিলা আবারও বলল। মুস্কান যে কালকে আপনাকে প্রপোজ করলো সেই ডেয়ার ছিল। মায়া ওকে ডেয়ার দিয়েছিল। আমি তো ভেবেছি আপনি জানেন এ বিষয়ে। সব শুনে আফনান পুরো স্তব্ধ হয়ে যায়। সে স্বপ্নেও ভাবতে পারেনি এমন। সে তো ভেবেছিল মুস্কান সত্যিই তাকে ভালোবাসে, তাই সেদিন প্রপোজ করেছিল সে। কিন্তু আসলে সব খেলা ছিল, সে খেলার একটা অংশ হয়ে কাজ করেছে। আফনানের গলা দিয়ে যেন কোনো আওয়াজ বের হতে চাচ্ছে না। সে কষ্ট করে কাঁপা কাঁপা গলায় বলল। না, আমি জানতাম না, এইমাত্র জানলাম। আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস জানানোর জন্য। আপনি না জানালে হয়তো আমাকে কেউ জানাতোই না যে এসব খেলা ছিল, কারোর মনের কথা না। সবগুলো কথা মুস্কানের দিকে তাকিয়ে বলল সে। আফনানের মনে যে এখন কী ঝড় চলছে তা হয়তো কেউ বুঝতে পারছে না, কিন্তু আফনানের চেহারা দেখে কিছুটা বুঝতে পেরেছে মুস্কান। নিজেকে এখন সবচেয়ে বড় দোষী মনে হচ্ছে মুস্কানের। কারোর ফিলিংস নিয়ে এমনটা করলো সে, ভাবতেই রাগ লাগছে তার। বউ ভাতের দিন বলে দিলে কি এমন হতো? কেন মনে ছিল না তার? কেন? আফনান একটা শুকনো ঠোক গিলে বলল। আমার একটা জরুরি ফোন কল করতে হবে, আমি চলে যাচ্ছি, আর খুব ঘুমও পাচ্ছে। বলে সেখান থেকে উঠে চলে গেল আফনান। আফনান চলে যাওয়ার সময় মুস্কানের মনে হচ্ছে কেউ তার কলিজাটা ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। প্রচুর কষ্ট হচ্ছে তার। তাহলে আফনানের কি অবস্থা হচ্ছে? এটুকু সে বুঝে গিয়েছে যে আফনান তাকে ভুল বুঝেছে, কিন্তু এখন চাইলেও তো আফনানের পিছু পিছু গিয়ে কথা বলে ভুল ভাঙানো সম্ভব নয়, কারণ এখানে সে একা বসে নেই, আরও অনেক মানুষ আছে। এখান থেকে উঠে গেলে তাকে হাজারো প্রশ্নের মুখোমুখি হতে হবে। কিন্তু আফনানের এভাবে যাওয়া দেখে বসে থাকতেও ইচ্ছা করছে না তার। অবশেষে সে ভাবল যে কালকে সকালে কথা বলবে। সারাটা রাত ঘুম হয়নি মুস্কানের। সে অপেক্ষায় ছিল কখন সকাল হবে আর কখন আফনানের সাথে কথা বলবে। ভোরের দিকে একটু ঘুম এসেছিল মুস্কানের, কিন্তু বেশিক্ষণ ঘুমাতে পারেনি সে। সকাল হতেই সে আফনানের রুমের দিকে গেল, কিন্তু আফনানকে পেল না, কারণ আফনান মুস্কান আসার বেশ কিছুক্ষণ আগেই নিজের পাশে চলে গিয়েছে। আফনানের যাওয়ার কথা শুনে মুস্কানের কান্না চলে এলো। সে দৌড়ে নিজের রুমে এসে ওয়াশরুমের দরজা আটকে ইচ্ছা মতো কান্না করেছে। কি করে সে আফনানের ভুল ভাঙাবে? কি করে বলবে যে আফনানকে সে কতটা ভালোবাসে? আচ্ছা, আফনান কি বুঝবে? ছাদে দাঁড়িয়ে কান্না করে যাচ্ছে মুস্কান। আজকে সকালে সুমনাও বাসায় চলে গিয়েছে। তাকে শান্ত করার মতো কেউই নেই এখন পাশে। বেশ কিছুক্ষণ কান্না করার পর সে বুঝতে পারলো কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। মুস্কান পিছনে ফিরে দেখলো আকাশ দাঁড়িয়ে আছে। আকাশকে দেখে সে তাড়াতাড়ি চোখের পানি মুছে নিল। আকাশ মুস্কানের পাশে এসে দাঁড়ালো। কান্না করছিলে কেন? মুস্কান অন্যদিকে তাকিয়ে বলল। কই না তো। মিথ্যা বলবে না। কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছো আর বলছো কান্না করনি। কি কারণে কান্না করছিলে? চোখের পাশে হালকা পানি থাকায় সেটা মুছে বলল। তেমন কিছুই না, আপু চলে গিয়েছে তো তাই। আকাশ মুস্কানের দিকে আবার তাকিয়ে বলল। আফনানের চলে যাওয়ায় মন খারাপ, তাই তো? এই জন্যই কান্না করছিলে, ঠিক বলছি না আমি? আকাশের কথা শুনে মুস্কান মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সত্যিই তো, সে আফনানের জন্য কাঁদছিল। আফনানের এভাবে চলে যাওয়াটা একদমই সহ্য হয়নি তার। আফনান কি পারতো না তার সব কথা শুনে যেতে? তাহলে তো তাকে এত কষ্ট পেতে হতো না। কখনো ভাবেও নি সে যে একটা বাইরের মানুষের জন্য এতটা কাঁদবে, এতটা ভালোবাসবে তাকে। মুস্কান কথা পাল্টে বলল। আকাশ ভাইয়া, আপনি এখানে কোনো কাজে এসেছিলেন? মুস্কানের কথা শুনে আকাশ ভাবল মুস্কান হয়তো তাকে এই বিষয়ে কিছু বলতে চাইছে না, বা কোনো কিছু শেয়ার করতে চাইছে না। তাহলে সে কেন জোর করে জানতে চাইবে? যে বলতে চাইছে না তার কাছে এভাবে জোর করে জেনে নেওয়া উচিত নয়। আকাশ বলল। আমি আসলে 2 দিনের জন্য সিলেট যাচ্ছি কিছু কাজে, তাই তোমার সাথে দেখা করতে এলাম। ও আচ্ছা, আমি তাহলে আসি।
হুম। মুস্কানের এই ছোট ছোট জবাব যেন অনেক বড় কিছু বলে যাচ্ছে। আকাশ আর কিছু না বলে চলে আসে ছাদ থেকে। বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছে আফনান। এক হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে আর আরেক হাতে কফির মগ। বিকালের হালকা স্নিগ্ধ হাওয়া যেন হৃদয় ছুঁয়ে যাচ্ছে আফনানের। ইচ্ছে করছে এই সময়টাতে মুস্কানকে অনুভব করতে, কিন্তু না, সে করবে না। বারবার মুস্কানের চেহারা মনে পড়ছে, কিন্তু সে মনে করতে চাইছে না সব মিথ্যার বেড়াজালে নিজেকে ফাঁসাতে। হঠাৎ করে নিজের রুমে দরজা খোলার আওয়াজ পেয়ে তাড়াহুড়ো করে রুমে গেল আফনান। রুমে আসতেই সে অবাক। এ কাকে দেখছে সে? মুস্কান এখানে কেন, আর কিভাবে? আফনান তাড়াতাড়ি মুস্কানের কাছে গেল। মেয়েটার চোখ দুটো বেশ ফুলে গিয়েছে, বুঝাই যাচ্ছে হয়তো কান্না করেছে খুব। কিন্তু কেন? আফনান মুস্কানকে স্বাভাবিক ভঙ্গিতেই জিজ্ঞাসা করলো, এখানে কেন তুমি? কিভাবে এলে? মুস্কানের চোখের কোণায় হালকা পানি ছিল, সেটা মুছে সে আফনানের দিকে এগুতে এগুতে বলে, আপনি গতকাল ওভাবে চলে এলেন কেন? আর আজকে সকালে কি একটু সময় অপেক্ষা করা যেত না? আমার কথা কি একটু শোনা যেত না? আফনান জানালার কাছে গিয়ে বলল, তুমি কি যাবে এখান থেকে? তোমার কোনো কথা শোনার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমার। কেন ইচ্ছে নেই? আমি এমন করেছিটা কি শুনি? অনেক কিছুই করেছো, না জানি এখন আবার কি খেলা খেলবে আমার সাথে। হয়তো আবারও কিছু মিথ্যা বলবে। মুস্কানের চোখ দিয়ে এখন অঝোর ধারায় পানি পড়ছে। এই কয়দিনে আর কিছু না হোক, চোখের জলটা নিত্যদিনের একটা সঙ্গী হয়ে গিয়েছে। মুস্কানের চোখে জল দেখে আফনানের ইচ্ছে করছে মুছে দিতে। বারবার যেন হাতটা সেই চোখের পানি মুছতে চলে যেতে চাইছে, কিন্তু আফনান জিদ করে তা করল না। মুস্কান নিজেই চোখের জল মুছে বলল, আমি সেদিন ডেয়ারটা করেছিলাম ঠিকই, কিন্তু মনের মধ্যে আপনাকে নিয়ে একটা চাপা অনুভূতি ছিল। আপনাকে ডেয়ারের জন্যই আই লাভ ইউ বলেছিলাম ঠিকই, কিন্তু আমার মনে কাজ করছিল এটা ডেয়ার না, এটা সত্য অনুভূতি, যেটা আমি হয়তো স্বীকার করতে চাচ্ছিলাম না। আমাকে বিশ্বাস করুন, আপনাকে সত্যিই ভালোবাসি। আফনান তার ছেলের হাসি দিয়ে বলল, আপনার কেন মনে হয় ওগুলো মিথ্যা? আচ্ছা, গতকালকে আপনার অ্যাক্সিডেন্টের পর আমার চোখে যে পানি এসেছিল সেটাও মিথ্যা বলবেন? আপনার প্রতি আমার যে কনসার্ন ছিল তাও মিথ্যা বলবেন? বলুন। এবার মুস্কান একটু জোরেই কেঁদে উঠল। এবার আফনান চুপ হয়ে যায়। কি বলবে সে? আসলে গতকালকে সব দেখেই তো সে একদম শিওর হয়েছিল মুস্কান তাকে ভালোবাসে। এই জন্যই তো সে প্রপোজও করতে চাইল। কিন্তু মুস্কানের ভালোবাসা বলাটা মিথ্যে মনে হলো কেন? খেলা ছিল বলে? মুস্কান আবারও বলল, আপুর বিয়ের দিন আপনার পাশে যে মেয়েটা বসেছিল তাকে আমার একদমই সহ্য হয়নি। সে কেন আপনার পাশে বসবে? আপনার পাশে বসার অধিকার শুধুই আমার। সে কেন আপনার সাথে হেসে হেসে কথা বলবে? আপনার সাথে হেসে হেসে কথা বলার অধিকার শুধু আমার। আফনান কি বলবে বুঝতে পারছে না। মেয়েটা সব কথাতেই তার বিশ্বাস করতে মন চাইছে। মুস্কান আফনানকে এবার জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনি কি আমাকে ভালোবাসেন না? একটু সময়ের জন্য কি আপনার মনে আমার জন্য ভালোবাসার অনুভূতিটা কাক করেনি? আফনান আর চুপ থাকতে পারল না, আর পারছে না সে অভিমান করে থাকতে। ভালোবাসার মানুষকে তো বিশ্বাস করতেই হয়, তো সে কেন করবে না? আর সামান্য একটা খেলার জন্য সে মুস্কানের ভালোবাসাকে ভুল বুঝবে কেন? এদিকে মুস্কান নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে কান্না করে যাচ্ছে। আফনান কিছু একটা ভেবে পাশের টেবিলে রেখে দেওয়া কফির মগটা এক হাতে মুস্কানের সামনে এগিয়ে ধরলো আর এক হাঁটু গেড়ে মুস্কানের সামনে বসে পড়ল। হঠাৎ আফনানের এমন কাজে মুস্কান অবাক হয়ে গেল। সে ভাবছে আফনান কি পাগল হয়ে গেল নাকি? সে এভাবে কান্না করছে আর আফনান একটু পানি না দিয়ে এভাবে কফির মগটা সামনে ধরেছে। মুস্কান কিছু বলতে যাবে তার আগেই আফনান কফির মগটা সেভাবেই ধরে রেখে বলল, ও তাই? আমি এসব বিশ্বাস করব তা ভাবলে কিভাবে তুমি? আবার হয়তো নতুন কোনো খেলা নিয়ে হাজির হয়েছো এখানে। তুমি কি প্রতিদিন আমার বিকালবেলার ধোয়া ওঠা এক মগ কফি খাওয়ার সঙ্গী হবে? তুমি কি বৃষ্টি ভেজা সন্ধ্যায় আমাদের দুজনের জন্য শুধু এক মগ কফি বানাবে, যে এক মগে আমরা দুজনেই কফি খাবো? ক্লান্ত সন্ধ্যায় আমার ক্লান্ত দূর করার জন্য আমার মাথায় তোমার নরম হাতের পরশ দিবে? প্রতিটা স্নিগ্ধ সকালে তোমার ভেজা চুলের পরশে আমার ঘুম ভাঙাবে? বলো সেনরিটা, রাজি তো? আফনানের এই কাণ্ড দেখে মুস্কান হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। বেশ কনফিউজড সে। তার সামনে হাঁটু গেড়ে বসে থাকা মানুষটাও বেশ আজব। আজকের এমন কাজে পুরো ভিনগ্রহের একটা প্রাণী মনে হচ্ছে একে। এমন আজগুবি স্টাইলে কোনো বান্দা প্রপোজ করে? মুস্কানের চুপ থাকা দেখে আফনান ভ্রু কুচকিয়ে প্রশ্ন করলো, কি হলো সেনরিটা, আমার জবাবটা পেলাম না তো? এত ইউনিক স্টাইলে প্রপোজ করলাম, হ্যাঁ বলা মাস্ট কিন্তু। আফনানের কাণ্ড দেখে চোখের জল নিয়েও ফিক করে হেসে উঠল মুস্কান আর জবাব দিল, হুম, আপনার প্রতিটা মুহূর্তের সাথী হতে চাই আমি। একই মকে দুজনে কফি খেতে চাই।
আর হ্যাঁ, কখনো কখনো কিন্তু আপনাকে কফি বানাতে অলওয়েজ আমি কেন কষ্ট করব? বলে আফনানের হাত থেকে কফির মগটা নিজের হাতে নিল মুস্কান। আফনানও ঠিকভাবে দাঁড়িয়ে বলল, ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। আমার এই অবুঝ মনটাই একমাত্র তুমিই ঠাই হবে। আমার প্রেয়সী, প্রিয়তমা তুমিই হবে। আমার এই হৃদয়টাতে শুধু তোমারই স্থান। আমার মায়ের পর তুমি একমাত্র মেয়ে যাকে আমি এতটা ভালোবাসি। আমার ভালোবাসাকে কি অ্যাকসেপ্ট করা যায় সেনরিটা? মুস্কান মিষ্টি একটা হাসি দিয়ে বলে, যায়, 1000 বার যায়, লক্ষ বার যায়, কোটি বার যায় মিস্টার খাম্বা। মুস্কানের মুখে খাম্বা নাম শুনে মুখটা ছোট হয়ে গেল আফনানের। তা দেখে মুস্কান বলল, আরে আরে, কি হলো? আমি তোমাকে এত কিউট সুইট একটা নাম দিলাম, আর তুমি আমাকে এমন নাম দিলে কেন সেনরিটা? মুস্কান কিউট করে বলল, ওলে ওলে, এই নামটা পছন্দ হয়নি আপনার? কিন্তু আমার তো এই নামটা বেশ ভালো লাগে। আফনান একটা হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার যখন পছন্দ তাহলে এই নামেই ডেকো। দ্যাটস লাইক আ গুড বয়। তো বলুন মিস্টার খাম্বা, এমন স্টাইলে প্রপোজের আইডিয়া পেলেন কোথায়? আফনান একটু ভাব নিয়ে বলল, কোথায় আর পাবো? এই সেনরিটার উড বি হাজবেন্ডের মস্তিষ্ক থেকে বের হয়েছে এই আইডিয়া। বাহ, এমন স্টাইলে কে প্রপোজ করে শুনি? আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছিলাম। আমি এমন স্টাইলে প্রপোজ করি সেনরিটা। আফটার অল সেনরিটার বরটাকে তো একটু ইউনিক হতেই হয়। বলে একই সাথে দুজনে হেসে উঠল। আফনান আবারও বলল, সেনরিটা, আই এম সরি এভাবে প্রপোজ করার জন্য, কারণ এভাবে হুট করে প্রপোজ করেছি তো, আর আশেপাশে তো কোনো ফুল বা চকলেটও নেই। আমি সবার সামনে তোমাকে একদম গ্র্যান্ড ওয়েতে বিয়ের জন্য প্রপোজ করব, ওকে? কোনো সমস্যা নেই। আমার তো এমন স্টাইলে প্রপোজ করাটা খুব ভালো লেগেছে। কখনো ভাবিনি যে এইভাবে আমার জীবনের প্রথম প্রপোজালটা পাবো। মুস্কানের চোখে এখনো পানি লেগে আছে। আফনান তা দেখে এগিয়ে গিয়ে মুস্কানের চোখের পানি মুছে দিল আর বলল, জানো, প্রথম থেকেই আমার এই হাত দুটো তোমার চোখের জল মোছাতে চাইছিল, কিন্তু তোমার উপর রাগের জন্য আমি জিদ ধরে সেটা করিনি। এই কথা শুনে মুস্কানের মুখটা ছোট হয়ে যায়। এই দেখে আফনান বলে, আচ্ছা সেসব বাদ দাও, একটু হাসি দাও না প্লিজ, ভারী মিষ্টি লাগে তোমার মুখের ওই হাসিটা। আফনানের কথাই মুস্কান মুচকি একটা হাসি দেয়। এটা দেখে আফনান 2 হাত দিয়ে নিজের বুকের বাম পাশে ধরে আর বলে, ইস, আমি শেষ একদম, পাক্কা মেরি জান লে গাই, ইয়ে খুবসুরত হাসি। আফনানের কথা শুনে মুস্কান হালকা করে হাতে মারে। আফনান বলল, ইস, এত জোরে কে মারে? মুস্কান অবাক হয়ে বলল, আমি এত জোরে কখন মারলাম? কেবলই তো মারলে। আচ্ছা, লজিক অনুসারে তোমাদের বাসায় তো আমার যাওয়ার কথা, ভালোবাসি কথাটা আমার আগে বলার কথা। কেন মেয়ে হয়েছে বলে এমন করা যাবে না? আর দোষটা আমারই ছিল, সো আমি এগিয়ে আসলাম ভুল ভাঙাতে, আর এই অভিমান ভাঙাতেই হবে। সে যাই হোক, সম্পর্ক বাঁচাতে একজন না একজনকে তো এগিয়ে আসতেই হবে। সো সেটা এবার আমিই করলাম, পরের বার না হয় আপনি এগিয়ে আসবেন। পরের বার সে অভিমানের সুযোগটুকু আমি দিব না, দেখে নিও। আমি তা চাই। কিছুক্ষণ দুজনেই চুপ, একদম নিশ্চুপ পরিবেশ। যে নিশ্চুপ পরিবেশটা সাক্ষী হয়ে আছে দুটো ভালোবাসার মানুষের ভুল ভাঙার ঘটনা দেখে, দুটো ভালোবাসার মানুষের এক হওয়া দেখে। কিছুক্ষণ পর আফনান বলে উঠল, আচ্ছা, তুমি আমার বাসায় ঠিকানা পেলে কিভাবে? মুস্কান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সে অনেক বড় কাহিনী গো খাম্বা জান। সে বড় কাহিনীটাই বলো গো সেনরিটা জান। মুস্কান আফনানের ঠিকানা খোঁজার সংগ্রামের কাহিনী বলতে লাগলো। আজকে সকালে আপনাকে না দেখে খুবই খারাপ লাগছিল, কান্নাও করেছে অনেক। কান্না করছিলাম আর চিন্তা করছিলাম কিভাবে আপনাকে খুঁজে পাবো। সরাসরি তো আর কাউকে আপনার ঠিকানা জিজ্ঞেস করতে পারবো না। আমি মীরাকে পাঠালাম ফুপির কাছে ঠিকানা জিজ্ঞেস করার জন্য, সাথে একটু ট্রিক্সও শিখিয়ে দিলাম যাতে একটু ঘুরিয়ে ফিরিয়ে কথা জিজ্ঞেস করা হয়, এতে সন্দেহ হবে না। কিন্তু এত কিছুর পরেও ফুপি ঠিকানা দিল না। পরে মাথায় আসলো যে আপনার ফেসবুক আইডি ঘাটাঘাটি করলেই তো কিছু পাওয়া যাবে। পরে আপনার ফেসবুক আইডি থেকে আপনার এক ফ্রেন্ডকে নক দিয়ে ঠিকানা নিলাম, আর কাউকে যাতে কিছু না বলে তাও বলে দিলাম। এই পর্যন্ত আসতেই বেশ খাটাখাটুনি করা হলো। পরে আপনাদের বাসায় আসলাম তো ঠিকই, কিন্তু আন্টি কোনো মতেই আপনার রুমে আসতে দিবে না। ওনার এই সেই নানা প্রশ্ন। পরে আঙ্কেল এসে আমাকে আপনার রুমে আসার পারমিশন দিলেন। তো এই ছিল এখানে আসার ঘটনা। আফনান এতক্ষণ গালে হাত দিয়ে মুস্কানের দিকে তাকিয়ে মুস্কানের কথা শুনছিল। মুস্কানের কথা শেষে সে যখন আফনানের দিকে তাকায় সে তো পুরো লজ্জায় লাল হয়ে যায়। মুস্কানের এমন লাজুক চেহারা দেখে আফনান মনে হয় আরেক দফা প্রেমে পড়ে। মুস্কান কিছুক্ষণ পর বলে, আমি বাসায় চলে যাই, না হলে আবার আম্মু টেনশন করবে।
আমি আমার এক বান্ধবীর বাসায় আসার কথা বলে বের হয়েছিলাম। আচ্ছা চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আরে না, আপনি পাগল হয়ে গিয়েছেন নাকি? আপনার সাথে আম্মু আমাকে দেখলে খুব বকবে। আমি তোমাকে বাসা থেকে কিছুটা দূরে নামিয়ে দিয়ে আসবো, তাও তোমাকে এই সন্ধ্যাবেলায় একা যেতে দিব না। আচ্ছা ঠিক আছে। এরপর মুস্কান আর আফনান রুম থেকে বের হয়ে মুস্কানের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। মুস্কানের বাসা থেকে কিছুটা দূরে এসে গাড়ি থামে। মুস্কান গাড়ি থেকে নামার আগে আফনান বলে, রেডি থেকো সেনোরিটা। মুস্কান ভ্রু কুঁচকে বলে, কেন, কিসের জন্য রেডি থাকবো? কিসের জন্য মানে বিয়ের জন্য। আর কিসের জন্য হবে? বিয়ের কথা শুনতেই লজ্জায় মাথা নিচু করে ফেলে মুস্কান। আফনান বলল, কাল পরশু তোমাদের বাড়িতে আমার আব্বু আম্মুকে নিয়ে আসবো। আম্মুকে রাজি করাতে একটু সময় লাগবে তো, কারণ এভাবে হুট করে বিয়ের কথা শুনলে আম্মু একটু রেগেই যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন চলে যান। তুমি আগে বাড়ির ভিতর যাও, তারপর আমি যাচ্ছি। মুস্কান আর কিছু না বলে শুধু একটা হাসি দিয়ে চলে যায়। বাড়ির ভিতরে ভয়ে ভয়ে প্রবেশ করে মুস্কান, কারণ কেউ যদি তার চোখ দেখে ফেলে এই সেই নানান প্রশ্ন করবে। অবশ্য সে ভেবে নিয়েছে বলবে যে মাহিরা চলে গিয়েছে তাই এত কান্না করেছে। মুস্কান তার রুমে এসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ কেউ তাকে আসতে দেখেনি। আসতে দেখলে তো নিশ্চিত জিজ্ঞাসা করতো, এতক্ষণ কি করলি, এত দেরি কেন, এই সেই কত কিছু। এখন রুমে এসে একটা ঘুম দিলে পরে আর কেউ জিজ্ঞাসা করবে না, যেই ভাবা সেই কাজ। মুস্কান বেডে শুয়ে লম্বা একটা ঘুম দিল, যে ঘুম ভাঙলো পরের দিন সকালে। সকালটা অন্যান্য দিনের চেয়ে বড়ই স্নিগ্ধ লাগছে মুস্কানের কাছে। কেন তা সে নিজেও জানে না, হয়তো নতুন নতুন প্রেমে পড়েছে তাই। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতেই একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো তার ফোনে। সাধারণত আননোন নাম্বার থেকে সে ফোন রিসিভ করে না, তাই সে ফোনটা রেখে দিল। পরপর 2বার ফোন আসলো কিন্তু সে ফোন রিসিভ করলো না। 3বারের বার ফোনের রিংটোনে অতিষ্ঠ হয়ে ফোন রিসিভ করতেই ফোনের অপর পাশ থেকে একটা পরিচিত কণ্ঠ শুনতে পেল সে, কিন্তু ধরতে পারছে না যে সে ফোন দিয়েছে। অপর পাশ থেকে বলল, কি ব্যাপার সেনোরিটা, ফোন রিসিভ কেন করছিলে না? এবার মুস্কান শিওর হলো যে ব্যক্তিটা কে, অন্য কেউ হলে তো সেই ছাড়ি দিত সে। আননোন নাম্বার দেখে রিসিভ করছিলাম না। সে কি, আমার নাম্বার তোমার ফোনে নেই? জি না। আপনার নাম্বার আমার ফোনে থাকবে কেন? কেন মানে আমাদের বিয়ে হবে তাই। ও তাই, আমি তো ভেবেছিলাম একেবারে বিয়ের পরেই নাম্বার নিব, তার আগে না। এভাবেই তারা প্রায় আধ ঘন্টা যাবৎ ফোনে কথা বলল। আফনান ফোন রাখার পর মুস্কান ভাবল যে তার আর আফনানের বিষয়টা সুমনাকে বলা উচিত, তাই সে সুমনাকে 2 থেকে 3 দিনের জন্য বাড়িতে আসতে বলল। প্রথমে সুমনা রাজি হলো না, কারণ কেবলই তো গতকাল বাসে গিয়েছে, আবারও মুস্কানদের বাড়ি কেন আসবে সে। তবে মুস্কানের বারবার রিকোয়েস্টে সে রাজি হয়ে যায়। দুপুরে সুমনা আসার পর মুস্কান তাকে আফনানের বিষয়টা বলে। সুমনা তো শুনে খুব খুশি হয়। তো আফনান ভাইয়া কবে ওনার আব্বু আম্মুকে নিয়ে আসবে বিয়ের কথা বলতে? গতকাল বলেছিল আজকে অথবা কালকে, আজকে মনে হয় আসবে না। ও তাহলে তো খালামণিকে বলতে হবে এ কথা। সুমনার কথায় মুস্কান ভয়ে চোখ বড় বড় করে ফেলে। পাগল হয়ে গিয়েছেন নাকি? আম্মুকে এ কথা বললে আম্মু আমাকে আস্ত রাখবে না। আরে না বললে মেহমানদের জন্য নাস্তা পানির আয়োজন কে করবে শুনি? অত নাস্তা পানি করতে হবে না, আমি ওনাকে বলে দিব যে আন্টিকে যাতে ম্যানেজ করে এই ব্যাপারে, আর ওনাকে বলবো আঙ্কেল আন্টিকে নিয়ে একদম হুট করে চলে আসতে, তাহলে সমস্যা হবে না। আর যাই বলিস, আমি আম্মুকে এই ব্যাপারে কিছুই বলছি না। পুরোটা দিন সুমনা আর মুস্কান গল্প করতে করতে কাটিয়ে দেয়। এর মধ্যে একবার সুমনা ভেবেছিল আকাশকে পছন্দ করার ব্যাপারটা বলবে, কিন্তু পরে ভাবলো যে আজকে না আগামীকাল বলবে। বেশ বেলা করেই ঘুম ভাঙল মুস্কান আর সুমনার, কারণ কালকে রাত 3টা পর্যন্ত গল্প করেছে আর মুভি দেখেছে। মুস্কান আর সুমনার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিল। ড্রয়িং রুমে বসে দুজনেই টিভি দেখছিল। হঠাৎ আকাশের মায়ের আগমন। আকাশের আম্মুকে এভাবে দেখে মুস্কান ভেবেছে হয়তো তার আম্মুর সাথে কোনো কথা বা কাজ আছে, কিন্তু আকাশের মা মুস্কানকে অবাক করে দিয়ে মুস্কানের পাশে বসে তার মাথায় হাত বুলাতে লাগলো। আকাশের মায়ের এমন কাজে মুস্কান অবাক হয়ে গেল। সুমনা বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিল। আকাশের মা মুস্কানের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বউ সাজে তোকে তো সেই রকম সুন্দর লাগবে রে। আকাশের মায়ের কথায় সুমনা আর মুস্কান দুজনেই অবাক হয়ে গেল। মুস্কান বলল, মানে আন্টি এসব কথা কেন বলছো? আকাশের মা মুচকি হেসে উঠে দাঁড়িয়ে মুস্কানের বাবা মাকে ডাকতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মুস্কানের বাবা মা ড্রয়িং রুমে এসে হাজির হয়। মুস্কানের মা আকাশের মাকে বলে, কি হলো ভাবি, এই সময় যে এখানে? আকাশের মা মুখে হাসি নিয়েই বলে, একটা ভালো খবর নিয়ে এসেছি। আমার মনে অনেক দিনের ইচ্ছা
মুস্কানকে আমার বাড়ির বউ করে নিতে চায়। আপনারা কি বলেন? আকাশের মায়ের এই কথা শুনে মুস্কান আর সুমনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দুজনেই স্তব্ধ হয়ে আছে, কেউই এসব ভাবতে পারেনি। দুজনের মুখেই বিষণ্ণতা চিন্তা ভর করলো, কিন্তু মুস্কানের বাবা মায়ের মুখে হাসি। হঠাৎ তারা দুজনেই খুব খুশি। মুস্কানের মা হেসে আকাশের মাকে জড়িয়ে ধরলো আর বলল, আমারও অনেক দিনের ইচ্ছে ছিল ভাবি, কিন্তু কিভাবে বলবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। আপনি বলে আমাকে শান্তি দিলেন। আমি আর মাহিরার বাবা তো আগে থেকেই চেয়েছিলাম এটা। আকাশের মা মুস্কানের মাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলে, এতদিন দুই পরিবারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আকাশ আর মুস্কানের বিয়ের মাধ্যমে তা আত্মীয়তার সম্পর্কে রূপ নেবে, আর মুস্কানের বন্ধুত্ব গাঢ় হবে। তাদের এই সম্পর্ক ভালোবাসার সম্পর্কে পরিণত হবে। কিছুই যেন বিশ্বাস হতে চাচ্ছে না মুস্কান আর সুমনার। কি থেকে কি হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল। মুস্কান তো আরেকটু হলেই যেন কান্না করে দিবে। খুব কষ্ট লাগছে তার, যে একবারও কি তার মতামত নেওয়া যায় না? তার কোনো ব্যক্তিগত পছন্দ আছে নাকি সেটা একবার জিজ্ঞাসা করা যায় না? মুস্কান কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলো। আকাশ ভাই এইসব বিষয়ে জানে? আকাশের মা মুস্কানের কাছে এসে কাঁধে হাত রেখে বললেন, জানে। ইচ্ছে ছিল, কিন্তু পরে ওর কাছ থেকে মতামত নিয়েই তো এলাম এখানে। আকাশ জানে, এটা জেনে বিশ্বাস হতে চাইছে না মুস্কান আর সুমনার। দুজনেই স্তব্ধ হয়ে আছে। দুজনের মনেই এখন চলছে যে আকাশ তো মুস্কান আর আফনানের ভালোবাসার বিষয়ে সব জানে। তাহলে এবার সুমনার দু চোখ ভরে গেল, দু ফোঁটা চোখের জলও ফেলল সে, কিন্তু চুপিসারে, যা কারোর নজরে না আসলেও মুস্কান দেখেছে। সে অবাক হয়ে যাচ্ছে এই ভেবে যে আকাশ আর তার বিয়ের কথাই সুমনা কেন কাঁদছে। তাহলে কি সে আকাশকে ভালোবাসে? মুস্কানের মনে হাজারো প্রশ্ন রয়েছে। একদিকে সুমনার কান্না, অন্যদিকে আকাশের বিয়ের জন্য রাজি হওয়া। হঠাৎ করে কারোর আওয়াজে পিছনে ফিরে তাকালো সবাই দেখলো আকাশ এসেছে, সাথে আফনানও। দুজনকে একসাথে দেখে মুস্কান অবাক হলো বেশ। দুজনে একসাথে কেন? আকাশ আর আফনান এগিয়ে আসলো। আকাশ মুস্কানের চেহারা দেখে বুঝে ফেললো যে তার মনে অনেক প্রশ্ন। আকাশ এগিয়ে এসে মুস্কানকে বলল, আমাকে এত তাড়াতাড়ি দেখে অবাক হয়েছো তাই না? আসলে গিয়েছিলাম দুদিনের জন্য, কিন্তু কাজ শেষ হওয়ায় তাড়াতাড়ি চলে আসলাম। বাই দ্য ওয়ে, আজকের সারপ্রাইজটা কেমন লাগলো? মুস্কান আকাশের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। সে হতবাক আকাশের কাজ দেখে। সব জানার পরও কিভাবে পারলেন উনি এমন করতে? আর আফনানি বা এখানে কেন? আকাশ আবারও বলল, আমি আফনানকে নিয়ে এলাম সারপ্রাইজটা বলার জন্য, সেও কিন্তু কিছুই জানে না। আকাশ আফনানের কাঁধে হাত রেখে বলল, দোস্ত, আমি আর মুস্কান ছোটবেলার বন্ধুত্ব থেকে আমাদের সম্পর্ককে স্বামী স্ত্রীর সম্পর্কে রূপ দিতে চাইছি। আকাশের কথা শুনে আফনান হতবাক হয়ে গেল। সে ভাবছে মুস্কান কি তাহলে তাকে ধোঁকা দিল? মুস্কান আর এইসব সহ্য করতে না পেরে বলল, আমার কিছু কথা আছে আকাশ ভাইয়া। সুমনা আর আফনান, আপনারা তিনজনেই আসুন আমার সাথে। মুস্কানের এমন কাণ্ড দেখে অবাক না হয়ে পারল না আকাশের মা আর মুস্কানের বাবা মা। কারণ কথা থাকলে শুধু আকাশের সাথে থাকবে, সুমনা আর আফনান কেন? রুমের মধ্যে চারজনই নিশ্চুপ। এই নীরবতা ভেঙে মুস্কান ছলছল নয়নে আকাশের দিকে তাকিয়ে বলল, এমন কেন করলেন আপনি সবটা জানার পরেও? আকাশ অবাক হয়ে বলল, আমি কি করলাম? ঠিক করেননি তাই বলুন। আপনি কেন আমার আর আপনার বিয়ের কথা এভাবে বললেন? আমি কি আপনাকে একবারও এসব বিষয়ে কিছু বলেছি? না বলনি, কিন্তু তোমার আর আফনানের মধ্যে তো আর কিছুই নেই, তাই আমি ভাবলাম কেননা আমাদের সম্পর্কটাকে এগিয়ে নেওয়া যাক। এবার আফনান বলল, তোকে কে বলেছে যে আমার আর মুস্কানের মাঝে কিছু নেই? কেউ বলেনি, কিন্তু মুস্কান তো তোকে ডিয়ারের জন্য ভালোবাসি বলেছে, আর তুইও সত্য জানার পর ওর সাথে আর কথা বলিসনি। আফনান এবার রেগে বলল, তুই আগে সম্পূর্ণ সত্যটা জেনে নিবি না একবারও? না জেনে শুনে এত বড় ডিসিশন কেন নিলি তুই? এবার মুস্কান চোখের পানি মুছে বলল, আমাদের মধ্যে সব ঠিক হয়ে গিয়েছে। যদিও সেটা ডেয়ার ছিল, কিন্তু আমি ওনাকে সত্যিই ভালোবাসি, আর উনি আমাকে। আর সুমনা ভালোবাসে আপনাকে। সুমনা যে আকাশকে ভালোবাসে এই কথা শুনে আকাশ, আফনান, সুমনা তিনজনই অবাক হয়ে যায়। সুমনা অবাক হয়ে মুস্কানের দিকে তাকায়। মুস্কান বুঝতে পেরে বলে যে, তুই না বললেও বুঝতে পেরেছি। তখন আমার আর আকাশ ভাইয়ার বিয়ের কথাটা শুনে যে তুই কান্না করেছিলি, তখনই কিছুটা আঁচ করেছিলাম বিষয়টা। তুই সত্যি আকাশ ভাইয়াকে ভালোবাসিস তাই না? সুমনা কিছু না বলে শুধু মাথা নাড়ায়। আকাশ হঠাৎ করে হেসে ওঠে আর গিয়ে সুমনাকে জড়িয়ে ধরে।
আকাশের এমন হুটহাট কাজে সবাই অবাক। আকাশ সুমনাকে ছেড়ে দিয়ে বলে, উফ, শেষ পর্যন্ত বললেন মহারানী আপনি। কেন এতদিন মুখ থেকে বের হলো না যে তুমি আমাকে ভালোবাসো? সুমনা এখনো কিছু বুঝতে পারছে না। আফনান আর মুস্কানেরও একই অবস্থা। আকাশ বলল, কি হলো, সবাই সারপ্রাইজ তাই না? হওয়ারই কথা, কারণ কাজটা এমন করেছি আমি। সুমনা যে আমাকে ভালোবাসে এটা ওর কাছ থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্য এত কিছু করা। আকাশের কথায় রুমে উপস্থিত তিনজনেই স্তব্ধ হয়ে গেল। আফনান বলল, তার মানে এসব নাটক ছিল? দোস্ত, সুমনা যে আমাকে ভালোবাসে এটা তো কোনোদিনও স্বীকার করবে না, তাই এত কিছু করা যাতে ও সব স্বীকার করে। আকাশ সুমনার সামনে তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে বলে, উইল ইউ ম্যারি মি সুমনা? সুমনা মুচকি হেসে বলে, হুম। সুমনার জবাবে সবার মুখেই হাসি ফুটে ওঠে। আকাশ বলল, আচ্ছা নিচে চলো, সবাইকে জানাতে তো হবে এটা। চল। এরপর সবাই নিচে নেমে এলো। আকাশ সবাইকে সব ঘটনা খুলে বলল। সবাই তো অবাক, আকাশ যে এমন কাজ করবে ভাবেনি কেউ। এরপর আকাশের কথা মতো তার আর সুমনার এবং মুস্কান আর আফনানের বিয়ের আয়োজন করা হয়। আকাশের মায়ের প্রথমে একটু মন খারাপ ছিল, কিন্তু উনার সুমনাকেও বেশ ভালো লাগতো বলে মন খারাপের কারণটা বেশিক্ষণ স্থায়ী হয় না। আফনান তার আব্বু আম্মুকে মুস্কানের কথা আগেই বলে রেখেছিল। সুমনার বাবা মা তো চরম খুশি, তারাও রাজি হয়ে যায় বিয়েতে। সন্ধ্যায় বড়দের উপস্থিতিতে আকাশ আর সুমনা এবং মুস্কান আর আফনানের বিয়ে পড়ানো হয়। কিছুদিন আগেই মাহিরার বিয়ে হলো বলে আপাতত কোনো প্রকার অনুষ্ঠান ছাড়াই বিদায় করা হলো সুমনা আর মুস্কানকে। রাতের মেঘের ছায়া আকাশ দেখছে। আকাশ সে ভাবছে নামটা যেমন মিলে তেমনই আজকে এদের পরিস্থিতিও মিলেছে। আকাশের মন আজকেও মেঘের ছায়া। কি ভেবেছিল আর হলো কি? সে ভেবেছিল সুমনার জায়গায় আজকে মুস্কান থাকবে। তার মনেও যে একটু একটু করে মুস্কান জায়গা করে নিতে শুরু করেছিল। ভাগ্যিস সময় থাকতে সব জেনে নিয়েছে সে তো জানতোই না যে আফনান আর মুস্কানের মাঝে সব ঠিক হয়ে গিয়েছে। সে তো ভেবেছিল হয়তো মুস্কান আফনানকে ভালোবাসে না, জাস্ট একটা ডিয়ার কমপ্লিট করলো সে। কিন্তু আসলে তো অন্য কিছু ছিল। কিন্তু যা হয় ভালোর জন্যই হয়। মুস্কানের প্রতি তার ভালোবাসাটা খুব একটা গভীর ছিল না, কিন্তু আফনানের ভালোবাসাটা গভীর। এখন তো সুমনা তার স্ত্রী, তো সুমনাকে সে ভালোবেসে ফেলবে, শুধু একটু সময়ের প্রয়োজন। আর আফনান এবং মুস্কানকে এক করে সে তার বন্ধুত্বের দায়িত্বটা পালন করলো। আফনান আর মুস্কান দুজনেই বারান্দায় বসে গল্প করছে। এক পর্যায়ে আফনান গিটার হাতে নিয়ে মুস্কানকে তার পছন্দের গান শোনালো। মুস্কান যখন জানতে পারে যে আফনান সেই ব্যক্তি যার কণ্ঠ আর সুরে মুস্কান মুগ্ধ হয়েছিল, তখন তার খুশির সীমা ছিল না। আফনানকে ভালোবাসার আগেই তো সে আফনানের কণ্ঠ আর সুরকে ভালোবেসেছিল। কিন্তু এই কথাটা মুস্কান আফনানকে বলেনি। তাক না কিছু বিষয় অজানা, হয়তো পরে একটা সারপ্রাইজ হিসেবে জানানো যাবে বিষয়টা। দেখতে দেখতে প্রায় 9টা বছর পেরিয়ে গিয়েছে। অনেক কিছুই বদলে গিয়েছে, শুধু বদলায়নি আফনান আর মুস্কানের ভালোবাসা। আকাশ এখন সুমনাকে প্রচণ্ড ভালোবাসে, একদম চোখে হারাই যেন। মুস্কান এখন 2 ছেলে মেয়ের মা, আর সুমনা এক ছেলের মা। মুস্কানের প্রথম সন্তান ছেলে হয়েছে, দ্বিতীয় সন্তান মেয়ে। মুস্কানের ছেলের নাম মিহির আর মেয়ের নাম আফিয়া। সুমনার ছেলে সাহির আর মিহির সমবয়সী। দুজনের বয়স 8 বছর। আফিয়া এদের দুজনের চেয়ে 4 বছরের ছোট। পাশাপাশি ফ্ল্যাটে থাকে আকাশ আর আফনান। আফিয়া আর সাহিরের একদমই মিল নেই। সারাটা দিন দুজনেই ঝগড়ার উপরেই থাকে। অল্প থেকে অল্পে এই দুজন ঝগড়া করে। মিহির বেশ চেষ্টা করে যাতে এই দুজনের ঝগড়া না লাগে, কিন্তু সে ব্যর্থ। সুমনা আর মুস্কানও পারে না এদের আটকাতে। মোট কথা দুজনের ঝগড়ায় সবাই অতিষ্ঠ, কিন্তু দিন শেষে এরা হ্যাপি ফ্যামিলি। খুব সুখেই দিন কাটছে এদের।